মর্নিং। আগের দিন ঘামাচি নিয়ে কথা হয়েছে, হিট রিলেটেড ইলনেসে। আজকে আমরা কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। একদম সব থেকে শুরু যেটা দিয়ে হয়, আর হিট রিলেটেড ইলনেসের সব থেকে সাংঘাতিক যে জিনিসটা, দুটো নিয়েই আমরা কথা বলছি। আচ্ছা, হিট স্ট্রোক মেনলি কাদের হয়? বয়স্ক মানুষদের হয়, যারা আমি আচ্ছা কেন হয় এটা পরে বলছি, আগে কাদের হয় এটা বেশি বলি। বয়স্ক মানুষদের হয় যাদের ম্যালনিউট্রিশন আছে, যারা সেরকম কি বলবো অ্যাডিকুয়েট নিউট্রিশনের অভাব দেখা যায় যাদের শরীরে, তাদের হয়। যারা এয়ার কন্ডিশনে থেকে অভ্যস্ত তাদের হয়। আমার মতো লোকজন যারা অ্যাক্লিমেটাইজেশন করে ফেলেছে, মানে ধরুন আমার এখন এখানে বাজছে, বলছি দুপুর 1টা তো বেজে গেছে বেশ কিছুক্ষণ আগে, এখন বাজছে 1টা 41, মানে 1:45। এই 1:45-র সময় যারা ঘরের জানলা খুলে এইভাবে, কারণ ওটাই আমার আলোর সোর্স, তো যারা এরকমভাবে থাকতে পারে এই মেদিনীপুরের গরমে, তাদের অ্যাক্লিমেটাইজেশন হয়ে গেছে। বা আমি ধরুন দুপুরবেলা 2:30-টের সময় শনিবার দিন হসপিটাল থেকে বেরিয়ে আপনাদের ওষুধ আনতে যাই, তো এগুলো আমি সয়ে গেছে যাকে বলে বাংলায়, ঠিক আছে? আমাদের হবে না, তাদের হবে যারা এসিডি থেকে অভ্যস্ত, যারা বয়স্ক মানুষ, যাদের বিভিন্ন ধরনের ওষুধ আমাদের শরীরে এই জিনিসগুলোকে ঘটানোর জন্য ঘরবাড়ি তৈরি করে দেয়। এবার একটু ডিটেলে বলি। আমাদের শরীরে গরম বেশি হচ্ছে, এমনিতে আমাদের পরিবেশের গরম, তার সাথে আমাদের দেহের মধ্যেও একটা হিট প্রোডাকশন হয়। এই জন্য বলে যে হালকা খাবার খান, যাতে যত আপনি গুরুপাক খাবার খাবেন তত বেশি হিট প্রোডাকশন হবে, তত বেশি ক্যালোরি, ঠিক আছে, আপনার সেটা শরীরে তৈরি করবে। ওই জন্য বলে গরমকালে আপনি হালকা পাতলা খান, ঠান্ডা ঠান্ডা খাবার খান, লাউ খান না, নয় এসব বলে। তো এবার আপনার সেই দুদিক দিয়ে আপনার শরীরে ভালো রকম হিট প্রোডাকশন হয়ে গেছে। এবার আপনি কি করলেন, আপনার বিভিন্ন ভাসোডাইলেটেশন হচ্ছে বিভিন্নভাবে, এবং আপনার ঘাম দিয়ে শরীর থেকে গরমটা বেরিয়ে যাচ্ছে, এটা আপনার শরীর চেষ্টা করছে। এবার ধরুন আপনার হার্টের কোনো ডিজিজ আছে, বা আপনি অ্যান্টিকোলিনার্জিক কোনো রকম ওষুধ খান, ঠিক আছে, বয়স্ক মানুষ, তখন কি হয়, আপনার ভ্যাসো কনস্ট্রিকশন হতে থাকে, আপনার ভ্যাসোডাইলেটেশন সেটা হ্যাম্পার হয়, সেটা অতটা হতে পারবে না, কারণ আপনার হার্টের রক্ত লাগবে বেশি বেশি, ঠিক আছে? তখন কি হবে, আপনার শরীর যেহেতু ঘামটা বেরোতে পারছে না, যেহেতু হিটটাকে বাইরে বার করতে পারছে না, আপনার শরীর গরম হয়ে যাবে, আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হবেন। এবং যখন আপনি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বা ওষুধ আপনি যখন খাচ্ছেন, তখন আপনার কি হচ্ছে, আপনার শরীরের ঘাম তৈরি করার ক্ষমতাটা কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনার যেহেতু ঘাম বেরোচ্ছে না, হিট ডেসিপিয়েশন হচ্ছে না, মানে তাপমাত্রাটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে না, আপনার হিটস্ট্রোক হচ্ছে। হলো, এইটা হচ্ছে মেন কারণ কেন হিটস্ট্রোক হয়, কেন সবার হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের কেন হচ্ছে। তার জন্য আপনার শরীরের প্রয়োজন অ্যাডিকুয়েট নিউট্রিশন এবং অ্যাক্লিমেটাইজেশন, মানে হচ্ছে সয়ে যাওয়া, যে ওয়েদারটা আছে আপনি পরিবেশের সাথে খাপ খাওয়াতে শেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন প্রয়োজন, ওই পুতু পুতু করে না চলা, এটা হচ্ছে বাংলায় বলতে গেলে। আচ্ছা, এবার আমরা আসি হিটস্ট্রোক। হিটস্ট্রোক হচ্ছে যখন এই থার্মোরেগুলেটরি ফাংশন যেটা আমাদের শরীরের আছে, সেটা লস অফ ফাংশন, টোটালি যখন লস অফ ফাংশন হয়ে যাচ্ছে, তখন আমাদের সেখানে হিটস্ট্রোক আসছে। হিটস্ট্রোক বেসিক্যালি দু রকমের হয়, একটা হচ্ছে এক্সারশনাল হিটস্ট্রোক, আর আরেকটা যেটা মেন, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, সেটা হচ্ছে ক্লাসিক হিটস্ট্রোক বা এপিডেমিক হিটস্ট্রোক। এই ক্লাসিক হিটস্ট্রোকটা হচ্ছে সেখানে এএলটি 100 গুণ বেড়ে যাবে, সেখানে হচ্ছে আপনার যেগুলো আমাদের প্যারামিটার, ঠিক আছে, সিবিপি বলুন, তার সাথে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে হাইপারন্যাট্রিমিয়া। হাইপারন্যাট্রিমিয়া হচ্ছে ডিহাইড্রেশনের সেকেন্ডারি সিমটম। হলো, আচ্ছা, এগুলো আমার মনে হয় একটু বেশি আমি মেডিকেটেড ভাষার দিকে চলে যাচ্ছি, কিন্তু তবু এগুলো না বললে না, মানে জিনিসটা না, মানে হিটস্ট্রোক জিনিসটা পেশেন্টের কাছে খুব একটা মানে অস্বচ্ছ যে ব্যাপার বলে আমার মনে হয়। কারণ তারা যখন এসে বলেন, এমনি রোদ লাগাটাকে কেউ কেউ হিটস্ট্রোক বলে দেয়, কারোর আবার সত্যি সত্যি সিমটম আসছে, তিনি বুঝতে পারেন না কি হয়েছে, ঠিক আছে? কাজে এই ব্যাপারগুলো না একটু ক্লিয়ার করে দেওয়া আমার মনে হয় খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে, এবার ধরুন কোনো একজন ক্লাসিক হিটস্ট্রোক যার হয়েছে, তিনি যখন ডিহাইড্রেটেড অবস্থায় আছেন, তখন তার ঘামও কমে গেল, তার স্কিন তখন গরম হয়ে আছে, শুকিয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু খুব সাংঘাতিক জিনিস। এই সময় যেহেতু আমাদের লিভার হচ্ছে খুব হিট সেন্সিটিভ জিনিস, ঠিক আছে, ওই জন্য এএলটি বেড়ে যায়, এবং আমাদের ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হতে থাকে, বিভিন্ন ধরনের রক্তক্ষরণজনিত রোগ বাংলায় বলতে গেলে এগুলো হতে থাকে, মানে রক্ত জমাট বাঁধে না। হলো, ধরুন কেটে গেল, সেটা আর
বা ধরুন ইন্টারনাল এক্সটার্নাল হ্যামারেজ হতে শুরু করে দিল, হলো। আচ্ছা, এবার কি হয়, এটা হলো, এবার যেহেতু আমাদের খুব সেন্সিটিভ লিভার, তাই আমাদের ডাইজেশনে একটা এফেক্ট পড়ে। এটা আপনারাও দেখেছেন, রোদে গরমে পেটের সমস্যা হয়, হলো। আচ্ছা, কেন হয়, এই সব কিছুর উত্তর কিন্তু আজকে এই ভিডিওটাতে আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আর একটা যেটা হয় সেটা হচ্ছে এক্সারশনাল হিস্ট্রো, যেটা আমি আগের দিন বললাম, আগের ভিডিওতে বলেছি যে যারা টিনেজার, কম বয়স, তারা ওভার এক্সারশন, তারা প্রচুর এক্সারসাইজ করছে অল, সেটাই গরমে না করাই ভালো। কারণ সেই ক্ষেত্রে আপনাদের হবে হচ্ছে এই ইএইচএস বা এক্সারশনাল যেটা হিটস্ট্রোক। এটার একটা খুব কমন যে সিমটম সেটা হচ্ছে অলিগোইউরিয়া, মানে হচ্ছে ইউরিন কম হচ্ছে কাজেই, এবং তার সাথে ডিরেক্ট থার্মাল ইনজিউরি, এবং তার সাথে আরও বিভিন্ন ধরনের মাসেলের সমস্যা, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হবে, হলো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মেনলি ব্যাপারটা হচ্ছে 42 ডিগ্রির ওপরে হয়ে গেলেই ডিরেক্ট সেলুলার ইনজুরি হতে থাকে, কাজেই আপনি সাবধানে থাকুন। এবং যখন আপনার এই ডিআইসি বলুন, হেপাটিক ডিসফাংশন বলুন, যেগুলো এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে, যদিও এই ব্যাপারগুলো আমার মনে হয় খুব মানে কমপ্লিকেটেড আপনাদের কাছেও, কিন্তু জিনিসটার মেকানিজমটা বুঝলেন এবং জিনিসটা কতটা সাংঘাতিক হতে পারে সেটাও বুঝলেন, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের হেপাটিক ডিসফাংশন বলুন, এগুলো হচ্ছে একদম লাস্টের দিকের কেস, ঠিক আছে, মানে সেখান থেকে মাল্টি অর্গান ফেলিওরটা হয়। কাজে যখন আপনি দেখছেন যে আপনার, আর যেহেতু স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটাকে চালায়, কাজে লিভারের যখন সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আপনার পেটের সমস্যাটাও আসবে সাথে, এবং এর সাথে সাইটোকাইন বেরিয়ে আসে বেশি বেশি, সেজন্য ইনফ্ল্যামেটরি রেসপন্স, প্রচুর রোদ লেগে তাতে জ্বর, যেটা, ঠিক আছে। এই সবগুলোর পিছনে খুব ভালোভাবে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, যেটা আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু খুব কি বলবো, মেডিকেটেড টার্ম ঢুকে যাচ্ছে, সেই জন্য আমি অতটা ভালো করে বোঝাতেও পারছি না। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার উইকনেস, ডিজিনেস, ডিসওরিয়েন্টেশন, অ্যাটাক্সিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম, সাইকিয়াট্রিক সিমটম, আপনি বুঝতে পারছেন না, হঠাৎ করে হচ্ছে, আপনি একটা আপনার বাস্তবের সাথে আপনি রিলেট করতে পারছেন না, তখন আপনি নিজে নিজে পাকামো করে কিছু না করে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। হয়তো আপনার রিসাসিটেশন হলেই আপনি ঠিক হয়ে যাবেন, বা তারপর রিসাসিটেশনের পরেও আমাদের এমন ওষুধ আছে, ধরুন হিটস্ট্রোক হয়েছে তার তখন ওষুধ টষুধ হয়ে খেয়ে হসপিটালে ভর্তি হয়ে তিনি তখন ঠিকঠাক হয়ে গেছিলেন, তারপর থেকে তার কিছু কিছু এফেক্ট রয়ে গেল, সেইটা আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সারে। আমাদের প্রচুর ওষুধ আছে, ঠিক আছে, এবং বহু মানুষ তাদের সুস্থ আছেন, ঠিক আছে। কাজে আপনাদেরও চিন্তা করার কিছু নেই, যোগাযোগ করবেন, ভালো থাকবেন, এবং কিছু মানুষ কিছু ওষুধ এই বয়স্ক মানুষদের হিটস্ট্রোক হবার দিকে এগিয়ে নিয়ে যায়, সেইখান থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। যারা এই ধরনের ওষুধগুলো খান তারা সব সময়, যেমন ধরুন অ্যান্টিকোলিনার্জিক যে এজেন্ট যারা খান, তারা সব সময় সাবধানে থাকবেন, ঠিক আছে, বোঝা গেল। কাজেই বুঝতেই পারলেন জিনিসটা খুব কমপ্লিকেটেড, কাজেই এটাকে সাধারণভাবে নেবেন না, মানে যে হ্যাঁ যা হোক একটা কিছু কমা জিনিসপত্র, কমা রোগ, ছোটো রোগ ভেবে নেবেন না, কনসাসন, ঠিক আছে। বাই, ভালো থাকবেন।